জামাত সহ ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি আসন বণ্টনও প্রায় চূড়ান্ত। নির্বাচনের তারিখ হেরফের চায় না জোট। ভোটাধিকার হরণের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। দেশকে অস্থির করে নির্বাচন বানচালের চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সবাইকে সতর্ক থাকার আহ্বান। ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করতেই ঢাকায় নির্বাচন করবেন তারেক রহমান। জাতীয় নির্বাচন ঘিরে উৎসবমুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলায় জেলায় মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার তোড়জোড়। ব্যস্ত প্রার্থীরা, সমর্থকদের উচ্ছ্বাস। হাদি হত্যার বিচার দাবিতে সোচ্চার ছাত্র জনতা। বিভাগীয় শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ। দৃশ্যমান বিচারিক অগ্রগতি না হওয়ায় ক্ষোভ। সরকারের উদাসীনতাকে দায়ী। এবং পৌষের শীতে নাজেহাল প্রাণ প্রকৃতি। দিনের আলোতেও দেখা নেই সূর্যের। বেশি বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। আগামী 5 দিন আরও কমতে পারে তাপমাত্রা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। জামাত সহ 8 দলীয় জোটে যুক্ত হল এনসিপি ও এলডিপি। আসন বণ্টনও প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের তারিখ হেরফের চায় না জোট। ভোটাধিকার হরণের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, শিগগিরই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দেবে এই জোট। আরও কয়েকটি দল জোটে যুক্ত হবার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে সঙ্গে নেওয়া যাচ্ছে না বলেও সাফ জানিয়ে দেন ডাক্তার শফিকুর রহমান। আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বহির্ভূত আইন প্রণয়ন করবে না বিএনপি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করতেই ঢাকা থেকে নির্বাচন করবেন তারেক রহমান। জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা। প্রতিনিয়ত মতবিনিময় করছেন বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু লোক দেশকে অস্থিতিশীল করতে পেছন থেকে চক্রান্ত করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। বিএনপি ক্ষমতায় গেলে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদান সহ ইসলামী উৎসব ভাতা দেবে বলেও জানান মির্জা ফখরুল। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এদিকে জাসাসের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব যারা ক্ষুণ্ণ করেছে তারা সংস্কৃতি বিরোধী। আমাদের হাজার বছরের এই সংস্কৃতিকে কোনো আধিপত্যবাদী সংস্কৃতি এটাকে বিলীন করতে অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। যারা তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও মানে অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। বাংলাদেশে এখনো আধিপত্যবাদের সংস্কৃতি বিদ্যমান। তাদের বিরুদ্ধে পাল্টা সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান রিজভী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কাল।
শেষ সময়ে জেলায় জেলায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে ভিড় করছেন জেলা নির্বাচন কার্যালয়ে। জাতীয় নির্বাচনে অংশ নিতে তোড়জোড় বিভিন্ন রাজনৈতিক দলে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর হওয়ায় জেলায় জেলায় প্রার্থীদের ব্যস্ততার তুঙ্গে। রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ অপু। পরে শরীয়তপুর 3 আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দিনভর নোয়াখালী 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, চট্টগ্রাম 5 আসনের জন্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নেত্রকোনা 1 আসনে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চাঁদপুর 3 আসনে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, পটুয়াখালী 1 আসনে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ফরিদপুর 3-এ চৌধুরী নায়াব ইউসুফ, নাটোর 2 আসনে কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কিশোরগঞ্জ 6 আসনে মোহাম্মদ শরীফুল আলম এবং রাজশাহী 1 আসনের জন্য শরীফুদ্দিন মনোনয়নপত্র জমা দেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্যই বেসিক্যালি লড়ছি। শুধু বিএনপি নয়, জামাতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলো ভোটে অংশ নিতে বেশ সরব। দলে দলে ছুটে যান নির্বাচন কার্যালয়ে, দেন মনোনয়নপত্র জমা। কেউ কেউ আবার তোলেন মনোনয়নপত্র। বগুড়া 6 আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থী আইনজীবী দিলরুবা নুরি মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ঝালকাঠি 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবি পার্টির সমন্বয়ক শেখ জামাল হোসেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবারের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান। মাদারীপুরে সম্প্রসারিত বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে তিনি একথা বলেন। 15 বছর ছিল ফ্যাসিবাদ, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোট দিতে যে বন্দী হয়ে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়ে গেছে। এইবার মানুষ নির্বাচনে ভোট দিবে 2টা, গণভোট যেটা জুলাই সনদের পক্ষে, আর আরেকটা পার্লামেন্ট নির্বাচন যেখানে তাদের পছন্দের প্রার্থী তারা ভোট দিয়ে নির্বাচিত করবে উৎসব মুখর পরিবেশে। এটা তো অন্য জিনিস। বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে বিজিবি। সকালে রাঙামাটির কাপ্তাইয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদী। নির্বাচনের সময় আভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করি। সে ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় মোবাইল টহল কার্যক্রম পরিচালনা হবে। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হবে। এইসব ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করে এসেছি। বাংলার সময় আরও থাকছে। বাঁধ ভাঙা উল্লাস মেরিন প্রশিক্ষণার্থীদের। মাদারীপুরে নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ। বিআইডব্লিউটি এর সনদ পেলেন 157 তরুণ। ওসমান হাদি হত্যার প্রতিবাদে আজও উত্তাল রাজপথ। দেশের বিভিন্ন জেলায় সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। মামলাটির এখনও দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান তারা। এজন্য সরকারের দায়িত্বহীনতাকে দায়ী করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রিয় সহযোদ্ধার হত্যার বিচার দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্লাকার্ড ও ব্যানার হাতে স্লোগানে স্লোগানে উত্তাল প্রায় প্রতিটি জনপদ। জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে রোববার সকাল থেকে 8 বিভাগীয় শহরের মহাসড়ক সড়ক অবরোধ করেন ছাত্র জনতা। হত্যা মামলাটির এখনও দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি হয়নি অভিযোগ করে ক্ষোভ জানান ছাত্র জনতা। দ্রুত খুনিদের গ্রেফতার ও আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা। হত্যার খুনিদেরকে ভারতে যদি পালাতে দেওয়া হয়ে থাকে, আসলে যদি সে পালা যায়, এইসব চার্জশিটের এখন কোনো মূল্য নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের হাদি ভাই হচ্ছে যে রোষের শিকার। নির্বাচনের আগে হাদির বিচার,
হাদির খুনের বিচার আমরা চাই। হাদি হত্যার রহস্য ও খুনিদের নাম পরিচয় এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সরকার টালবাহনা করছেন অভিযোগ শিক্ষার্থীদের। উসমান হাদি মারা গেছে আজকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু তারপরে সরকারের কোন এক অদৃশ্য কারণে সরকার অপরাধীদেরকে গ্রেফতার করতেছে না এবং সুনির্দিষ্ট করে বলতেছে না আসলে অপরাধীরা কোথায় আছে। 1 মাসের ভিতরে হাদি হত্যার বিচার করতে হবে, না হলে ইন্টারিমের দায়িত্বরত একজনকেও আমরা ভারতে বা কোনো দেশে পালিয়ে যেতে দেব না। যদি ইন্টারিম সরকার এবং ভারত এর সুষ্ঠু একটা বিচার কাঠামো তৈরি করতে না পারে, তাহলে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান হাদি ভক্তরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। পৌষের শুরুতেই শীতের আমেজ। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ ঢেকে থাকছে ঘন কুয়াশায়, আর হিমেল বাতাসে ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে দেখা দিচ্ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণের জনপদে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় সবাই যেন পড়েছেন বিপাকে। সড়ক কিংবা নদীপথ সবখানে ঘন কুয়াশা। গত 3 দিন ধরে বরিশালে দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলতে হচ্ছে আলো জ্বালিয়ে। কুয়াশা ঘেরা থাকায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাস জুড়ে এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। হিমালয়ের কোল ঘেঁষা উত্তরের জেলাগুলোতে হিমশীতল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। শীতের জবুথবু অবস্থা বিরাজ করছে জেলা জুড়ে। সপ্তাহ ধরে তীব্র ঠান্ডায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগের প্রকোপ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে শিশুদের বের না করা ও বয়স্কদের বাড়তি সুরক্ষা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। মৌসুম শেষ হলেও চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি মৌলভীবাজারে। প্রাকৃতিক বিপর্যয়কে দুষছেন বাগান মালিক। শিল্প টিকিয়ে রাখতে সুদহার কমানোর দাবি। বাঁধ ভাঙা উল্লাস মেরিন প্রশিক্ষণার্থীদের। মাদারীপুরে শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউটের নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিআইডব্লিউটি এর সনদ পেলেন নারায়ণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরের 157 তরুণ। বাঁধ ভাঙা আনন্দ আর উল্লাসে মেরিন প্রশিক্ষণার্থীরা, কেউ নাবিক আবার কেউ বা কুরু। সরকারি অর্থায়নে তাদের প্রশিক্ষণ দিয়ে দেশি বিদেশি জাহাজে চাকরির সুযোগ করে দিচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। নারায়ণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট এসপিটিআই থেকে 157 জন তরুণকে দেওয়া হয় মেরিন প্রশিক্ষণ। রোববার মাদারীপুর সদরে এসপিটিআই কার্যালয়ে তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মুস্তফা। তোমাদের 1 বছর মেয়াদী কোর্সের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ বাংলাদেশের নৌ সেক্টরকে আরও সমৃদ্ধ, গতিশীল ও সাফল্যমণ্ডিত করে বলে আমি বিশ্বাস করি। দেশে 21,000 সরকারি নিবন্ধিত জাহাজ রয়েছে, যেখানে কর্মী প্রয়োজন 2,10,000। এ প্রশিক্ষণ বেকারত্ব দূর করতে বড় অবদান রাখবে বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। নৌ খাতে চাকরির চাহিদা সবসময় থাকবে। জবের যে অপরচুনিটি করার, সেটা আমরা এখন চালু করলাম। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদ। নতুনদের দেশি বিদেশি জাহাজে কাজের সন্ধানে এখানে প্রশিক্ষণ নিতে আগ্রহ বাড়াচ্ছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কথা কাটাকাটির জেরে মেহেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে হাতাহাতি হয়েছে। স্থানীয়রা জানান, সকালে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিভিন্ন সদস্যদের কাছ থেকে মাসিক সাংগঠনিক চাঁদার টাকা তুলতে যান জামায়াতে ইসলামের কয়েকজন নারী কর্মী। এ সময় একটি চায়ের দোকানে এ নিয়ে কথা কাটাকাটি হয় স্থানীয় কয়েকজন বিএনপি কর্মীর সঙ্গে। জামায়াতের কর্মীদের অভিযোগ, কথা কাটাকাটির জেরে তাদের উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপির অভিযোগ, ইসলাম নিয়ে অপপ্রচারে বাধা দেয়ায় দলীয় কর্মীদের উপর হামলা করেছে জামায়াতের লোকজন। এদিকে এই ঘটনায় আহত 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। রুবেলকে মেরি যখন মাটি সরিয়ে তখন আমাকে মাটি শুরু করছে। জিয়ারুল চৌধুরী সে অতর্কিতভাবে, আমি গাড়িতে থাকা অবস্থাতেই আমাকে মানে কিল ঘুষু মারা শুরু করে দিয়েছে। একটা ইটের আধলা তুলে আমাকে মারতে আসছিল, যে আমার আব্বা ঠেকা দিয়েছিল, আমার আব্বার কানে লেগে গেছে। আমরা সংগঠনের পক্ষ থেকে
আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা তার জন্য আমরা সঠিক বিচার চাই। আমি তো মারার কোনো আলামত পাইলাম না, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং নির্বাচন বানচালের চক্রান্ত, এছাড়া কিছুই না। বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা ছেলের। সকালে 8 বছরের ছেলে আরাফাতকে নিয়ে হেঁটে সোনাতলা শহরের দিকে যাচ্ছিলেন মা রনি বেগম। পথে পৌর এলাকার 6 ঘড়িয়া পাড়ায় রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। হঠাৎ ট্রেন আসতে দেখে তাৎক্ষণিক তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন এক পথচারী। কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মা ছেলের। নিহতরা গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকার বাসিন্দা ছিলেন। নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সোনারগাঁও উপজেলার শম্ভপুরাই নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় নৌ পুলিশ। মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীসহ 5 জনকে পুশিং করেছে বিএসএফ। ভোরে গোমস্তাপুরের বিভীষণ সীমান্ত এলাকায় কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখেন বিজিবির সদস্যরা। এ সময় আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন সময়ে ভারতের অভ্যন্তরে গিয়ে অবস্থান করছিলেন তারা, কিন্তু তাদের জোরপূর্বক দেশে ঠেলে পাঠায় বিএসএফের সদস্যরা। এই ঘটনায় আটককৃতদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বাড়ি নড়াইল ও বাগেরহাটে। যশোরে যুবদল নেতা নিখোঁজের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে যশোর বেনাপোল সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এতে 3 ঘন্টার অবরোধে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন 26 ডিসেম্বর থেকে নিখোঁজ। এ ঘটনায় থানায় ডায়েরি করা হলেও তার সন্ধানে পুলিশের কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন এলাকাবাসী। ডিসেম্বর মাসে শেষ হচ্ছে চা মৌসুম, অথচ মৌলভীবাজারে অর্থকরী ফসলটির উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এজন্য প্রাকৃতিক বিপর্যয়কে দুষলেন বাগান মালিকরা। তবে নিলামে চায়ের ভালো দাম পাওয়ায় খুশি বেশ কয়েকজন। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ, তবে বেশিরভাগ চায়ের পাতায় ধরেছে পচন, কোনোটিতে আবার পাতা ঝরে ডালের দেখা মিলেছে। বাগান মালিকরা জানান, চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাত ও সহনীয় পর্যায়ের তাপমাত্রা না থাকায় 20 থেকে 25% গাছ শুরুতেই মারা যায়। খরতাপে পুড়ে যাওয়ায় কোনো কোনো গাছে পাতা আসতে দেরি হয়। পরে জুন জুলাইয়ে বৃষ্টিপাত হলেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তারা। বৃষ্টিপাত না হওয়ায় চায়ের উৎপাদনটা হ্রাস পাইছে। এদিকে নিলাম বাজারে চায়ের দাম বাড়লেও এই শিল্পকে টিকিয়ে রাখতে ঋণের সুদ কমিয়ে রাখার দাবি সংশ্লিষ্টদের। বর্তমানে সরকারের 13% ইন্টারেস্ট নিচ্ছে, এটা একটা মানে আমাদের উপরে একটা বেশি জুলুম হয়ে যাচ্ছে। খরা মোকাবিলার জন্য মেইন টুলস হলো প্রুনিং অপারেশন এবং এর সাথে হলো শেড ব্যবস্থাপনা। বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্য মতে চলতি বছর দেশে 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু গত 10 মাসে 7 কোটি 60 লাখ কেজি চা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। রাজশাহীতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। পবা উপজেলায় প্রায় 1300টি কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় 40 জন ক্লাব সদস্য স্বেচ্ছাশ্রমে ইভেন্টটিতে অংশ নেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মানবিক চেতনা জাগ্রত করা, সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সচেষ্টভাবে কাজ করে আসছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াত সহ 8 দলীয় জোটে এনসিপি ও এলডিপি আসন বন্টনও প্রায় চূড়ান্ত। নির্বাচনের তারিখের ফের চায় না জোট। ভোটাধিকার হরণের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। দেশকে অস্থির করে নির্বাচন বানচালে চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সবাইকে সতর্ক থাকার আহ্বান। ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করতেই ঢাকায় নির্বাচন করবেন তারেক রহমান। এবং হাদি হত্যার বিচার দাবিতে সোচ্চার ছাত্র জনতা। বিভাগীয় শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ। দৃশ্যমান বিচারিক অগ্রগতি না হওয়ায় ক্ষোভ, সরকারের উদাসীনতাকে দায়ী। এ ছিল বাংলার সময়ের পর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি।
মামুন, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।